একটা জিনিস তো তোমাকে বলছিলাম মুখস্থ করতে, যেমন তোমার ওই যে আলকাতরা থেকে আলকাতরা তোমার ছিল না, এরকম আলকাতরা ছিল, মনে রাখছো? জি স্যার, আলকাতরা ছিল। হ্যাঁ আলকাতরা আলকাতরার ছিল। মধ্যে কি কি আছে? হ্যাঁ আলকাতরা যে তোমার উপাদান গুলা ছিল, ঠিক আছে, ছকের মধ্যে বলা আছে উপাদান, উপাদান গুলা, তারপরে পাতন তাপমাত্রা লেখা আছে এটা দেখবা, ঠিক আছে, মানে কত তাপমাত্রায় পাতন করা হয়। স্যার আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে তোমার কি এই এই উপাদানগুলোতে তোমার যেমন আছে মনে করো লঘু তেল, হ্যাঁ, লঘু তেল মধ্যম তেল এরকম ছিল না, লঘু তেল মধ্যম তেল ভারী তেল আছে নাকি এগুলা, স্যার আপনারা সবুজ জায়গায় তেল। দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখাই দিছিলাম। তাপমাত্রা গুলা মুখস্থ করতে বলছিলাম। আর এই বিভিন্ন উপাদান, মানে এখানে তুমি কোন কোন পাবা, মানে তোমার জৈব যৌগ কোন কোন যৌগ পাওয়া যায়, ঠিক আছে, লঘু তেলের মধ্যে কি আছে, মধ্যম তেলে কি আছে, ভারী তেলে কি আছে, অ্যানথ্রাসিনে কি আছে, ঠিক আছে, এগুলো এগুলো তোমাকে বলছিলাম মুখস্থ করতে। তো এগুলো তোমাকে মুখস্থ করা লাগবেই, লাগবে না তোমার হবে না, এখান থেকে তুমি একটা এমসিকিউ পাবা। হ্যাঁ আচ্ছা আমি একটু মানে যে তোমাদের পরীক্ষার একটু ভালো করার জন্য এই ওদের একটু দৌড়ি, হ্যাঁ, নাহলে নতুবা তোমার পিছিয়ে যাবে। হ্যাঁ যোগাযোগ আবার স্যার আমি ব্যাক করব, যোগাযোগ আবার আমি ব্যাক করব, আগে আমি একটু এটা পড়াই দিই, একটু আগাই নেই, হ্যাঁ পড়াটাকে। জি স্যার। স্যার জৈব যৌগের কতটুকু পড়তে হবে? যোগাযোগ তো সিলেবাস তো তোমার দেওয়া আছে প্রথম থেকে শুরু করে 214 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, সিরিয়াল দুটোই দেওয়া আছে, বইয়ের হাজারি বইয়ের সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে, ঠিক আছে, সিলেবাসটা মানে যা যা আছে সবই পড়তে হবে? সবই তো 214 করতে হবে, পৃষ্ঠা পর্যন্ত। 214 পৃষ্ঠা পর্যন্ত। আর তড়িৎ রসায়নের? তৈরি তো সব, এই জন্য আমি তৈরিটা আমি ধরছি, তৈরিটা সহজ আছে, তুমি একটু পড়ে আগে তোমার মানসিক ভাবে একটু শান্তি নাও, ঠিক আছে, বুঝছো কি বলছি? তৈরিটা এই 2 সপ্তাহ পড়ার পর মনে করো তোমার আজকে শুরু করলে, আজকে তোমার ধরো 9 তারিখ, তুমি 10 দিন পড়লে তৈরি ইনশাল্লাহ মোটামুটি ভাবে তোমার অনেকটুকু তুমি পারবা, ঠিক আছে, এই জন্য আমি তৈরিটা ধরে ফেললাম। দেখো শুরু করতেছি, হ্যাঁ জি স্যার। তাহলে প্রথম যে হেডলাইনটা হবে তোমার, এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি পরিবাহী ও পরিবাহিতা, ঠিক আছে, তো তোমার পরিবাহী, তো তোমার আমরা জানি কি ইলেকট্রনের প্রবাহ মানে কি বলো দেখি, প্রবাহ মানেই, আমি একটু পরিবাহিতা, ফার্স্টে ভূমিকাটা তড়িৎ প্রবাহ। ভূমিকাটা লিখ, হ্যাঁ আমি একটু ফার্স্টে ভূমিকাটা লিখবো, পরে আমি তোমরা ওই নতুবা অনেকেই বুঝতে পারবে না, ঠিক আছে, তো ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, তাহলে কতগুলো বিশেষ মাধ্যমের মধ্য দিয়ে কিভাবে বলো দেখি, মধ্য দিয়ে ইলেকট্রন পরিবাহিত হয়, তাই না, সব বস্তুর মধ্য দিয়ে তো ইলেকট্রন প্রবাহিত হয় না, কতগুলো বিশেষ মাধ্যমের মধ্য দিয়ে কি হয়, ইলেকট্রন পরিবাহিত হয়। যেমন বলতে পারি আমরা, যেমন ধাতু, তারপর কি বলতে পারি, গলিত আয়নিক যৌগের, গলিত আয়নিক যৌগের দ্রবণ বলতে পারো, ঠিক আছে, তারপরে তোমার কি হতে পারে, আয়নিক যৌগের, তারপর বলতে পারি আমরা আয়নিক যৌগের জলীয় দ্রবণ, তার মানে ধাতু হতে পারে, গলিত আয়নিক যৌগ হতে পারে, আবার আয়নিক যৌগের জলীয় দ্রবণ হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি
মাধ্যমের মধ্য দিয়ে কি হয় ইলেকট্রনের প্রবাহ ঘটে। তো তুমি অলরেডি মানে কোন কোন বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তুমি অলরেডি দেখে ফেলছো, ঠিক আছে, মানে তুমি জেনে গেছো। এইগুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা। একটা বছর ধাতু, একটা বছর গলিত আয়নিক যৌগ। এটা উদাহরণটা কি? ধরো একটা লেখা হলো সোডিয়াম ক্লোরাইড সলিড ছিল, এখন সোডিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে? সোডিয়াম ক্লোরাইড গলে গেছে, মানে লিকুইড হয়ে গেছে। আবার একটা ছিল সোডিয়াম ক্লোরাইড সলিড, এটার মধ্যে জল দিয়ে তুমি কি করলা? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। পার্থক্য বুঝছো? হ্যালো, স্যার আবার একটু বলেন। এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, যেটা বলছি আমরা গলিত আয়নিক যৌগের আয়নিক যৌগ। এখানে সোডিয়াম ক্লোরাইড ছাড়া অন্য কিছু নাই। যেমন বর্ষাকালে খাদ্য লবণ গলে যায় না? জি স্যার। হ্যালো, জি স্যার। বেশিরভাগ লবণ যদি খোলা অবস্থায় রেখে দেওয়া যায় তাহলে কি গলে যায়? তার মানে কি এটা হচ্ছে তোমার শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, এটা গলে গেছে, তাপ দিলে গলে যায়। আবার এখানে কি আছে বলো স্যার, দেখি? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C। বর্ষাকালে এত তাপমাত্রা কিভাবে আসবে? না 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 না, তাপমাত্রা দেওয়ার না তো। বাতাস থেকে তোমার জলীয় বাষ্প শোষণের ফলে এখানে তোমার কি আছে? এখানে কিছু ইম্পিউরিটি আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোকে বলা হয় পানি গ্রাসী পদার্থ। এটা হচ্ছে পানি গ্রাহী, এটা পানি গ্রহণ করে, ব্লাড কি হয় না, গলে না। জি স্যার। কিন্তু এর মধ্যে যে তোমার ইম্পিউরিটি গুলো আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওরা হচ্ছে পানি গ্রাসী। ওরা পানির সাথে বিক্রিয়া করে কি জল তৈরি করে ফেলে, তখন এটা গলে যায়। অর্থাৎ ভেজাল থাকার কারণে গলে, ঠিক আছে। আর এটা তোমার পানি দিলা, পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড ছেড়ে দিলে কি হয়ে যায়? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হয়ে যায়, বলছে আয়নিক যৌগের জলীয় দ্রবণ। এটাও, এটা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারবে, এটা দিয়েও কি হতে পারবে? তড়িৎ পরিবহন হতে পারবে। স্যার ভেজাল না হ্যাঁ, হলে ভেজাল না হলে সোডিয়াম মানে ক্লোরাইড সহজে গলে না। তার মানে তাপ যেটা দিলে গলে। জলীয় বাষ্প থেকে সোডিয়াম ক্লোরাইড বলা সোডিয়াম হয় সেটা ক্লোরাইডের হচ্ছে জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে 801°। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে গলনাঙ্ক। তোমার 1465°C তাপমাত্রা। তো তার মানে এখন যেটা তোমার কি জলীয় বাষ্প দ্বারা গলে সেটা হচ্ছে হলো মানে জলীয় দ্রবণ দ্বারা, আর যেটা হচ্ছে নর্মালি গলে সেটা হ্যাঁ, মানে পানি দিলে তাপমাত্রা দিয়ে গলে যেটা সেটাকে হয় এটা হচ্ছে তোমার কি জলীয় দ্রবণ, জলীয় ঠিক আছে, দ্রবণ। জলীয় দ্রবণ। অর্থাৎ তোমাকে লেখা হলো ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকুয়া, তার মানে কি আছে এখানে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এটা কি আছে? জলীয় দ্রবণ। পানি আছে, ঠিক আছে। বুঝছো? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়া, তার মানে কি আছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস কি আছে এখানে? পানি। এটা মিলিত ভাবে আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়া বলি। তো এখন আর যখন তুমি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড লিখবা, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কি আছে? শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, পানি নাই। তাহলে এই এই সকল কি আছে তোমার? এই মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটে। ইলেকট্রনের এই প্রবাহ কি বলো দেখি? ইলেকট্রনের এই প্রবাহ হলো তড়িৎ পরিবাহিতা। তাহলে তোমার তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে। তো এখন তোমার তড়িৎ পরিবাহী যে বস্তুগুলো তোমার আছে, আফরিন, আফরিন, হ্যালো, শোনো স্যার তাহলে তোমার। আসসালামু ওয়ালাইকুম সালাম। স্যার, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি স্যার, ঢুকতে পারতেছিলাম না। কে? আফরিন? জি স্যার। আফরিন তো তুমি না পড়ে গেলা বিকালে?
না স্যার, আমি আর একজন, দুইটা আছে। ও, একটা হলো নাকের নাকের স্যার একটা ড্রপ। রোল 40, আমার রোল 18। ও আচ্ছা আচ্ছা, তোমার রোল কত? 18। আর জনের রোল কত? ওর রোল 40। তোমার বাসা কই? স্যার আমি আনসার ক্যাম্পে থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি আজকে আসো নাই তো? না স্যার, আসি নাই। হুম 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 হুম। শোনো, তাহলে ইলেকট্রনের আছে, দেখো তাহলে মিস করো না, একটু দেখো, খেয়াল করো। হ্যাঁ, তো ইলেকট্রনের এই প্রবাহ হচ্ছে তোমাকে তড়িৎ প্রবাহ। এখন দেখো তোমার এই তড়িৎ, এই যে তুমি বস্তুগুলো বললা, এদের এক একটার তড়িৎ পরিবহন ক্ষমতা কি এক একটা রকম। তো তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে, খেয়াল করে, তড়িৎ পরিবহন ক্ষমতা মানে কারো বেশি হবে, ধাতুর এক ধরনের, এটার এক প্রকারের, এটা এক প্রকার হতে পারে। তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থগুলোকে পদার্থগুলোকে গুলো দুই প্রকার বলতে পারি আমরা। হ্যাঁ, কি কি? এক বলতে পারি তোমার তড়িৎ অপরিবাহী। অপরিবাহী মানে কি? এটাকে আমি বলি নন কন্ডাক্টর। অর্থাৎ এটা তোমার লেখা দরকার নেই, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ কি করতে পারে না, পরিবাহিত হতে পারে না। এটা পরিবাহিত উদাহরণ হতে দিয়ে দিই পারে আমরা না। শুধুমাত্র। কাঠ, যেমন কাঠ, কাঁচ, কাঁচ। প্লাস্টিক ইত্যাদি। ঠিক আছে, এগুলা তুমি এমসিকিউ এর জন্য পড়ে রাখবা। ঠিক আছে, আর কিছুর জন্য পড়া দরকার নেই। সিরামিক, এগুলা ইনসুলেটর। এই তো, আর মনে রাখবা তড়িৎ অপরিবাহী বস্তুকে তড়িৎ, এটা একটু লিখে রাখি, তড়িৎ অপরিবাহী বস্তুকে ইনসুলেটর বলে। দেখো না, এই যে BISF, দেখছো না লেখা আছে? হ্যালো, তো এটা কি লিখছেন? ইনসু। ইনসুলেটর। ও, দেখছো না লেটার। BISF লেখা আছে? BISF, ওই যে BCSC এর আগে একটা ফ্যাক্টরি আছে না? ওই যে জি স্যার দেখছিলাম। হ্যাঁ, ওখানে কি লেখা আছে দেখছো? ইনসুলেটর মানে বাংলাদেশ কি ইনসুলেটর, BIS, স্যানিটারি ফ্যাক্টরি। তার মানে কি, এখানে যা তৈরি করে এগুলোতে তোমাকে তাপ সহজে কি করতে পারে না, মানে বিদ্যুৎ সহজে কি করতে পারে না, পরিবহন করতে পারে না। যাই হোক, তোমার তাহলে কি ওই যে দেখবা তোমার কারেন্টের কারেন্টের খুঁটি দেয়, খুঁটির উপরে তোমার কি এরকম দেখবা বাটি লাগানো থাকে, দেখছো না? বাটির উপরে তার দেওয়া থাকে, এরকম তার টানে, খেয়াল করছো? জি স্যার, জি স্যার, বাচ্চা হলো। এই যে কারেন্টের প্রথমে খুঁটি, খুঁটির উপরে একটা এরকম প্লেট দেয়, প্লেটের উপরে রড দেয়, রডের উপরে দেখবা একটা সিরামিকের প্লেট দেওয়া আছে দেখবা। ঠিক আছে, সিরামিকের বাটি দেওয়া আছে। এই বাটিগুলো হচ্ছে তোমার কি, এই যে আমাদের এখানে তৈরি হয়, এই যে BISF এ তৈরি হয় এই বাটিগুলো, যেটার মধ্যে দিয়ে কি করতে পারে না, বিদ্যুৎ এখানে আসতে পারে না। কারণ এটা হচ্ছে তোমার কি, এটাও কিন্তু তোমার স্টিল, এটাও স্টিল। অনেক সময় দেখা যায় কি এটাও স্টিল, তাহলে তো সরাসরি কি করতে পারতো, মাটিতে চলে আসতে পারতো বিদ্যুৎ। মাটিতে চলে যেতে পারছে। কিন্তু এটা যেন না আসতে পারে, এজন্য কি দেওয়া হয়, এখানে একটা প্লেট দেওয়া হয় দেখবা, কালো কালো ধরনের, মানে ওই চায়ের কফি কালার একটা দেখবা প্লেট দেওয়া থাকে। ঠিক আছে, জি স্যার, জি বুঝছো? স্যার, জি। এটা এটা দিয়ে কি করতে পারে, ইলেকট্রন গুলো প্রবাহিত হতে পারে না। এগুলোকে বলা হয় কি, ইনসুলেটর। এই পেজ পেজ তাহলে উল্টে ফেলি নাকি? জি স্যার। স্যার ওরা, আর মানে আমি যে মেয়েটার কথা বলছিলাম স্যার, ও এড হয়েছে স্যার। ওর নাম কি, নিহা? জি স্যার। নুহা শুনছিলাম, নিহা। জি স্যার, নিহা। তো আচ্ছা, ওরা এই নিহারটা তুমি সমস্যা থাকলে বইলো কিন্তু, ঠিক আছে? ওই না বুঝলে বইলো। ওরা তো অনেকদিন যাবত পড়তেছে, ওরা হয়তো, তুমি নতুন, তোমার কাছে হয়তো জিনিসগুলো লাগতে পারে, আর যারা পড়তেছে তাদের কাছে হয়তো ইজি হয়ে গেছে ব্যাপারটা। তড়িৎ পরিবাহী, এটার উদাহরণ তুমি আমরা অলরেডি দিয়ে ফেলছি। এগুলা কি,
যেমন ধাতু, আর কি গলিত বা গলিত লবণ, বাকি বলতে পারি, বলো দেখি, বিভিন্ন আয়নিক যৌগের জলীয় দ্রবণ। তার মানে এখানে ধাতু এক প্রকারের আর এগুলো হচ্ছে কি আরেক প্রকারের, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখবা এই তড়িৎ পরিবাহী যেগুলো আছে, তোমার তড়িৎ পরিবাহী বস্তুগুলোকে আমরা কি করতে পারি, তড়িৎ পরিবাহী। এটা তোমার আবার 3 প্রকার বলতে পারি, এখানে এভাবে দিয়ে দিই, শুধু শুধু একটা কি বলতে পারি, সুপরিবাহী, আর একটা হচ্ছে তোমার বলতে পারি অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর স্যার। আর একটা বলতে পারি তোমার সুপার পরিবাহী, মানে অতি পরিবাহী যেটাকে বলা হয়, ঠিক আছে? জি স্যার। সুপরিবাহী এটা মানে বিদ্যুৎ চলাচল করতে পারে আর কি, ঠিক আছে? যেমন কপারের তার, আয়রনের তার, অ্যালুমিনিয়ামের তার ইত্যাদি, ঠিক আছে? ইত্যাদি ধাতুর তার বলতে পারি আমরা, ঠিক আছে? জি স্যার। তারপরে দেখবা তোমার আছে কি অর্ধ পরিবাহী, এটা আমরা পারি সিলিকন বা জার্মেনিয়াম। জার্মেনিয়াম, এগুলো বর্তমানে মোবাইলের মধ্যে যেগুলা চিপস ব্যবহৃত হয় সব তো হচ্ছে তোমার কি সিলিকনের এই, ঠিক আছে? জি স্যার। স্যার একটু ক্যামেরাটা ঠিক করবেন? স্যার হ্যাঁ, কিছু কিছু করবেন ওই স্যার যে অর্ধেক দেখা যায় না, বাম দিকে। কিছু কিছু ধাতু সংকর বা তাদের অক্সাইডের গঠনগত বৈশিষ্ট্যের কারণে কি বলছি তোমার, কিছু কিছু ধাতু সংকর মানে সংকর ধাতু, ঠিক আছে, বা তাদের অক্সাইডের গঠনগত বৈশিষ্ট্যের কারণে একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে, এটাকে বলা হয় কি, বা সন্ধি তাপমাত্রার নিচে এদের কোনো স্যার তাপমাত্রার নিচে কি লিখছেন? আমার লেখা ঝাপসা দেখা যাচ্ছে তো। বৈশিষ্ট্যের কারণে একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে অথবা কি সন্ধি তাপমাত্রার নিচে এদের কোনো কি থাকে না, রোধ থাকে না। রোধ মানে কি বাধা থাকে না, ঠিক আছে? বাধা থাকে না। কি বলছি তোমার, কিছু কিছু তোমার কি সংকর ধাতু আছে তোমার, এদের মধ্যে কি থাকে না, ওই যে গঠনগত বৈশিষ্ট্যের কারণে এদের মধ্যে কোনো বাধা থাকে না, রোধ থাকে না। এই জন্য এরা কি করতে পারে, অতি সুপরিবাহী হিসেবে কাজ করতে পারে, যেটাকে বলা হয় সুপার পরিবাহী বলা হয়ে থাকে, ঠিক আছে? স্যার কিরকম নাইক্রোম এগুলা। হ্যাঁ, নাইক্রোম, স্টেনলেস স্টিল এগুলো আর কি তোমার, ঠিক আছে? জি স্যার। এগুলোর উদাহরণ গুলা শিখে নিও তুমি বই থেকে। এগুলা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা, কোনো সিকিউ টিকিউ না এগুলা, ঠিক আছে? শুধু এমসিকিউ। স্যার নিচে এদের স্যার এটা বোঝা যাচ্ছে না। মানে নিচে এদের কোনো রোধ থাকে না, রোধ মানে কি বাধা থাকে না। মানে ধরো তোমার কি ইন্ডিয়াম, বেরিয়াম, এই একটা অক্সাইড, ঠিক আছে? এই যে এটা হলো সংকর, একটা দুইটা তিনটা তিনটা ধাতু আছে এখানে, ঠিক আছে? তিনটা ধাতু সংকর, আর এর কি অক্সাইড। এই সমস্ত বস্তুগুলোতে দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে কি থাকে না, এদের মধ্যে কোনো রোধ থাকে না। তাই এরা কি করতে পারে, বাধা ছাড়াই বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই জন্য এদিকে বলা হয় কি সুপার পরিবাহী।
স্যার বেরিয়ামের আগে কি লিখছেন? ইন্ডিয়াম। ওয়াই স্যার O7 লিখছেন, অক্সিজেন 7। অক্সিজেন 7। শুনো এখন দেখো তোমার তড়িৎ, এটা হচ্ছে তুমি তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে এতক্ষণ দেখলা, হ্যাঁ? এখন যদি বলি তড়িৎ পরিবহন কৌশলের উপর ভিত্তি করে, কৌশলের উপর ভিত্তি করে তড়িৎ পরিবহন কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী বস্তুগুলো দুই প্রকার। তড়িৎ পরিবহন কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী বস্তুগুলো দুই প্রকার, কি কি? এই শান্ত কোন না ঢোকার চেষ্টা করলো, ও কি ঢুকতে পারে নাই? এক নম্বর বলতে পারে কি ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। আর দুই নম্বর বলবা তড়িৎ বিশ্লেষ্য বা বলা হয় আয়নিক পরিবাহী। তোমার এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা আকারে পড়তে হবে, ঠিক আছে? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা বস্তু কি তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই পর্যন্ত কি হয়েছে? না স্যার, একটু থামেন। এই সাদমান মিয়া, জি স্যার। কিছু বুঝতেছো? জি স্যার। এই নাজিফ আক্তার, তুমি কি আসো নাকি? জি স্যার বলেন। এগুলা এই বাংলা কথাবার্তাতে কিছু বুঝছো? এরপরে কিছুক্ষণ পরে গাণিতিক বিষয় টিষয় আসবে, ঠিক আছে? বাংলা জি কথাবার্তা স্যার। গুলো বুঝছো? জি ঠিক স্যার আছে। বুঝছি। শোনো দেখো এখন যেটা পড়বা তোমার ওই তড়িৎ ধাতব ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পার্থক্য, হ্যাঁ? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বলতে পারি আমরা তুলনা, ধাতব ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনা। কি বলবো? ধাতব পরিবাহীতে এই তোমার ধাতব পাতের মধ্য দিয়ে কি হয়? ইলেকট্রনের সঞ্চারণশীলতার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। ধাতব পরিবাহীতে ধাতব পাতের মধ্য দিয়ে ইলেকট্রনের সঞ্চারণশীলতার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। যেমন তোমাকে যদি বলি আমি, ধরো এটা একটা ধাতব পাত, এটা একটা তামার পাত, তুমি হয়তো পড়ে আসছো মেট্রিকে এরকম, এটা যদি তামার পাত হয়, এসএসসি তে মনে আছে কি এরকম? ধরো তামার পাত, কপারের পাত, মেট্রিকে পড়ে আসছিলা। এই যে কোনো ধাতব পাতের মধ্যে ধাতব পরমাণুগুলো আয়ন আকারে অবস্থান করে, সাথে কি থাকে? ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, এরকম ছিল না? মুক্ত অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকে, তো অসংখ্য ইলেকট্রন এভাবে থাকে। আর যখন তুমি কি করবা, তাহলে এদের সঞ্চারণশীলতা মানে কি, এই ইলেকট্রন একে ছুঁয়ে দিল, এটা এটাকে ধাক্কা দিল, এটা ধাক্কা দিল, ধাক্কা দিল, ধাক্কা দিল, এরকম ভাবে কি সঞ্চারণশীলতার মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। সাধারণত বিদ্যুৎ দেখা যায় তোমার কি হয়, এটা যদি তোমার পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি জানি?
এটা হচ্ছে উচ্চ বিভব বিশিষ্ট, আর এই অঞ্চলটা হচ্ছে কি নিম্ন বিভব বিশিষ্ট। এখানে ইলেকট্রনের প্রবাহ বেশি, তাই বিদ্যুৎ কি হবে, এদিকে হবে কি ইলেকট্রনের প্রবাহ, আর এদিকে হবে তোমার কি তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হয়। এতটুকু বুঝছো? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এটা গেল একটা বৈশিষ্ট্য। আবার তড়িৎ, এখন তড়িৎ বিশ্লেষ্য সংজ্ঞা কি দিবা? কি দিতে পারি? যে সকল যৌগ, এটাকে বলা হয় তোমার যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায়, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কি হয়, জারণ বিজারণ প্রক্রিয়ার দ্বারা বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য, ইংলিশ কি বলা হয়? ইলেকট্রোলাইট। ইংলিশে বলা হয় ইলেকট্রোলাইট, বাংলায় বলা হয় কি তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন বিগলিত সোডিয়াম ক্লোরাইড, বা একবার লিখে ফেলি ব্রাইন। ব্রাইন স্যার মনে আছে? হ্যাঁ। তো ইলেকট্রো ইলেকট্রোলাইট, LIT লাইট। তাহলে এখানে তোমার ধাতব পরিবাহীতে ইলেকট্রনের সঞ্চারণের সময় কোনো রাসায়নিক স্যার বিগলিত মানে কি গলিত না? হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া ঘটে না, তাই এটি একটি কি প্রক্রিয়া? এটি একটি ভৌত প্রক্রিয়া। মানে ধাতব পরিবাহীতে এই যে ইলেকট্রন গুলা পাস হবে, এতে কি হবে না, কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, ঠিক আছে? তাই এটা একটা কি প্রক্রিয়া? ভৌত প্রক্রিয়া। আমি কিন্তু এটার এই সম্পর্কে কিছু এই সম্পর্কে বলি না, এই সম্পর্কে তো কিছুক্ষণ পরে বিস্তারিত পড়া আসবে, এই জন্য কিছু বলতেছি না এখন, ঠিক আছে? কিছুক্ষণ পরে আমরা আসবো। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কি হয়? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন এক প্রকার রাসায়নিক, মানে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে তোমার এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, আর এটা হচ্ছে তোমার কি রাসায়নিক, বা তোমার কি বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ হবে আর কি, এখানে ওটাতে কিছু হবে না। পরে কি বেদুল যাবো? জি স্যার। হ্যাঁ, তো এখন তোমাকে বলা হলো তোমার ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার কি হয়,
সাধারণ তাপমাত্রায় আমি বলতে পারি তোমার সাধারণ তাপমাত্রায় ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা ওই তড়িৎ বিশ্লেষ্য স্যার কি পরিবাহী হতে আটকে না তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হতে অধিক আটকে গেছে হ্যালো হ্যাঁ সাধারণ তাপমাত্রায় ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হতে বেশি তবে তাপমাত্রা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহকত্ব হ্রাস পায় তাপমাত্রা বেড়ে গেলে তোমাকে ধাতব পরিবাহী পরিবাহকত্ব কি হয়ে যাবে কমে যাবে কেন কমে যাবে রোদ চলে আসবে যে স্যার সে কারণে রোদ বেড়ে যাবে রোদ বাড়বে কেন তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে মানে এখানে কি ধাক্কা খাবে তাই না জি স্যার ধাক্কা খাওয়ার ফলে বাধা তোমার পাবে এখানে গতি কি হয়ে যাবে কমে যাবে তো তাপমাত্রা বৃদ্ধিতে ধাতব পরিবাহী পরিবাহকত্ব কি হ্রাস পাবে কারণ কি এমনিতে আমরা জানি কি ওই তোমার যে ধনাত্মক আয়ন গুলো আছে তোমার কারণ আমরা ধাতব জানি ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের গতি পায়। ধাতব পরিবাহীর ল্যাটিস মানে কি এই যে পাতটা তুমি নিছো কপারের পাত অথবা তামার পাত যাই বলো ঠিক আছে এরকম আর কি ল্যাটিসে ওই যে তোমার ধাতব পরিবাহী ল্যাটিসে একটু মনে মনে এরকম চিন্তা করো তুমি এটা যদি কপার হয় এটা তো নিউক্লিয়াস সাথে কি আছে ইলেকট্রন নিউক্লিয়াস সাথে কি আছে ইলেকট্রন নিউক্লিয়াস সাথে ইলেকট্রন নিউক্লিয়াস সাথে ইলেকট্রন সর্ববহিঃস্তরে যে ইলেকট্রন গুলো আছে এগুলো ছেড়ে দেওয়া এইভাবে কি নিউক্লিয়াসটা থাকে সাথে ইলেকট্রন গুলো থাকে ধাতব পরিবাহী ল্যাটিসে তোমার নির্দিষ্ট স্থানে যে নিউক্লিয়াস গুলা ছিল যেগুলা কারণ কি বলছো তোমার কারণ তোমার ধাতব পরিবাহী ল্যাটিসে ওই যে তোমার ধনাত্মক আয়নের সাথে যুক্ত ইলেকট্রন সমূহে তাপমাত্রা বৃদ্ধির ফলে কম্পন সৃষ্টি হবে মানে কাঁপতে থাকবে ঠিক আছে তাই কম্পন সৃষ্টি বক্সের পাশে এটা কি লিখছেন সি দিয়ে কপার লিখছিলাম কপার তাই কম্পন সৃষ্টির ফলে ইলেকট্রনের সঞ্চারণশীলতায় বাধা আসে ফলে কি হয় ফলে রোদ বৃদ্ধি পায় বলে তড়িৎ পরিবাহিতা কি হয় তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় অর্থাৎ এক কথা হচ্ছে কি কম্পন সৃষ্টির কারণে এখানে কি আণবিক একটা বিশৃঙ্খলা তৈরি হয় এখন আছে সুশৃঙ্খল অবস্থা যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এখানে কি আণবিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে তাই কি হবে তড়িৎ পরিবহনও কি হয়ে যাবে কমে যাবে
আর যদি বলি তোমার তড়িৎ বিশ্লেষের বৃদ্ধি পায় কেন? হ্যালো, অপরদিকে এবার তুমি জি স্যার। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রবণের কি বাড়ে? দ্রবণের আয়তন। তোমরা কিন্তু আবার জয়েন করো, হ্যাঁ। দ্রবণের আয়তন কি বেড়ে যায়? তড়িৎ বিশ্লেষ্য তো একটা দ্রবণ, মানে একটা সলিউশন থাকে, ঠিক আছে? এই দ্রবণের আয়তন বেড়ে যায়, তাই আয়নগুলো পরস্পর থেকে কি হয়? পরস্পর হতে দূরে দূরে অবস্থান করে, ফলে আয়ন সমূহের মুক্ত চলাচল বৃদ্ধি পায়। অর্থাৎ আয়তন বেড়ে গেলে তোমার কি হবে? ফাঁকা স্থান বেড়ে যাবে। ফাঁকা স্থান বাড়লে কি আয়নগুলো কি দ্রুত কি করতে পারবে? আয়নগুলো দ্রুত গতিতে অ্যানোড বা ক্যাথোডে পৌঁছাতে পারবে, ঠিক আছে? চলাচল বৃদ্ধি পায়। এই জন্য তাপমাত্রা বৃদ্ধির ফলে স্যার এটা কি তড়িৎ লিখছেন? অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে অপরদিকে তাপমাত্রা তড়িৎ বৃদ্ধি। বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রবণের আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা। তাই আয়নগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে, ফলে আয়ন সমূহের মুক্ত চলাচল বৃদ্ধি পায়। ঠিক আছে, মুক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে মানে তাহলে কি রোদ কমে যাবে? এখানে একটা কথা লেখা ছিল, মুক্ত চলাচল বৃদ্ধি পায় বলে রোদ হ্রাস পায়। এই কারণে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বৃদ্ধি পায়। মানে আগে তোমার খেয়াল করো, ধরো তুমি ক্লাসে বসে আছো, ধরো তোমার ক্লাসে 30 জন ছাত্রী গেছে, 30 জন ছাত্রী কি করছো তোমরা? একটা ক্লাসের মধ্যে এরকম 4টা কলাম থাকে না? একটা কলাম, 2টা কলাম, 3
হ্যালো, এটা তোমার যেটা বলছিলাম, ধরো তোমার কি একটা ক্লাসে 30 জন ছাত্র উপস্থিত আছে, যে সামনে যে স্যারের যদি বলি তোমাকে 30 জন ছাত্রই কি এরকম যে 4টা সারি ছিল, 4টা কলামে তারা বসতে পারে, ঠিক আছে, ইচ্ছা করলে। এখন যদি সবাই যদি এই কলামে বসে পড়ে, তো এখানে কি ভিড় হবে না? হ্যালো, জি স্যার। ভিড় হওয়ার কারণে কি, যদি স্যার ডাকে তাহলে এখান থেকে আসতে কি লাগবে বলো দেখি? স্যার অনেক অনেক বাধা মানে অনেক সৃষ্টি হবে। বাধা সৃষ্টি হবে। হ্যাঁ, বাধা সৃষ্টি হবে। আর যদি বলি সবাই ফাঁকা ফাঁকা বসে আছে, ঠিক আছে, 30 জন ছাত্রই কি অনেক দূরে দূরে বসে আছে, ফাঁকা স্থানে বসে আছে, তখন স্যার যদি একজনকে ডাকে তাহলে আসতে কি যাবে, ইজি হবে, বাধার পরিমাণ কম থাকবে। স্যার তো দ্রবণ, 5 জন 5 সারিতে বসছে, তারপর কি হয়েছে তারপর তো শুনলাম না। না বলছি তোমাকে 30 জন ছাত্র গেছিল, 30 জন ছাত্র এরকম বসতে পারে ইচ্ছা করলে কি, এখানে 4টা কলাম আছে, এখানে 30 জনের বেঞ্চ আছে, এখানে 30 জনের বেঞ্চ আছে, এখানেও আছে 30 জন বসার, এখানেও 30 জন বসার বেঞ্চ আছে, কিন্তু ওরা করছে কি সবাই একত্রে বসে আছে, এদিকে কেউ বসে নাই। তখন এখানকার কোন একজন ছেলেকে যদি ডাকে স্যারে, তখন স্যারের ডাকটা তোমার ডাক, সে এদিকে যাবে, গেলে তাকে কি অনেক বাধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে, কারণ অনেকগুলো লোক একত্রে বসে আছে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। ভিতরের একজনকে বের হতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু যদি এই 30 জন যদি এরকম 10 জন 5 জন করে বসতো প্রতি কাতারে, তাহলে সবাই কি করতে পারতো, ইজিলি স্যারের কাছে আসতে পারতো, ঠিক আছে, বুঝছো? জি স্যার। এই জন্য এখানে কি বাধার সম্মুখীন বেশি হবে, আর দ্রবণের আয়তন বেড়ে গেলে কি হবে, বাধার সম্মুখীন কম হবে। তাই তাপমাত্রা বাড়লে দ্রবণের আয়তন বৃদ্ধি পায় বলে বাধাটা কম হয়। অণুগুলোতে কি হয়, ফাঁকা স্থানে যে চলাচলের স্থান বৃদ্ধি পায়, ফাঁকা স্থান বৃদ্ধি পায়, পরস্পর থেকে দূরে অবস্থান করে। তাই তোমার কি হবে, রোদ হ্রাস পাবে। রোদ মানে কি, বাধা হ্রাস পাবে। বাধা হ্রাস পাবে কি, আমরা কি বলবো, পরিবাহিতা বৃদ্ধি পাবে। এই পেজুলটাই নাকি? জি স্যার। তাহলে এখন দেখো তোমার লাস্ট পয়েন্ট যেটা তোমার, এটা হচ্ছে তোমার ধাতব পরিবাহী তে কুলম্বের সূত্র অনুসৃত হয়, মানে কুলম্বের সূত্র, ধাতব পরিবাহী গুলো কুলম্বের সূত্র মেনে চলে, ঠিক আছে। আবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গুলো ফ্যারাডের সূত্র মেনে চলে, ফ্যারাডের সূত্র মেনে চলে। তাহলে একটা মানে কুলম্বের সূত্র, আরটা মানে তোমার কি, ফ্যারাডের সূত্র। কুলম্বেরটা তো তোমরা পারোই, Q1 × Q2 কত, ডি স্কয়ার। এটা আমাদের দরকার নেই, এটা ফিজিক্স আলোচনার বিষয়, আপাতত এখানে লাগবে না, ঠিক আছে, ফিজিক্স পড়ার সময় তুমি এগুলো পড়লো। তাই আমার পার্থক্য হয়ে গেল, একটা ব্যাখ্যাও এখানে হয়ে গেল। এই পার্থক্য আর ব্যাখ্যার মধ্যে কারো সমস্যা আছে? হ্যালো, না স্যার। তাহলে এখন তুমি, আমরা লিখতে পারি তোমার তড়িৎ বিশ্লেষ্য বা যেটাকে বলি আমরা ইলেকট্রোলাইট, এটা তোমার দুই প্রকার বলি আমরা, একটা হলো সবল, একটা দুর্বল। এগুলা তুমি এমসিকিউ এর জন্য পড়ে নিবা, ঠিক আছে, এগুলোর উদাহরণ শিখবা। হ্যাঁ, উদাহরণ বোঝা সহজ। সবল অম্ল ও ক্ষারের দ্রবণ গুলো হচ্ছে কি সবল, আর দুর্বল অম্ল ক্ষারের দ্রবণ গুলো হচ্ছে কি দুর্বল।
যদি আমরা বলি HCl aqua, এটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যদি বলি মিথানোয়িক অ্যাসিড aqua, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ব্যাপারটা বুঝছো? না স্যার বুঝি নাই। যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড aqua, এটা সবল, এটা একটা সবল ক্ষার। সবল ক্ষারের দ্রবণ হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যদি বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড aqua, এটা হলো দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের দ্রবণ হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বুঝতে পারছি? জি স্যার। তাহলে কি সবল গুলো সবল, দুর্বলে যাবে কি দুর্বল। এগুলোর তুমি এমসিকিউ শিখে নিও, ঠিক আছে? উদাহরণ, এখন তোমার আসবে তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা কি সংজ্ঞা কি দেবো আমরা? যে প্রক্রিয়ায়, এটা তো বিশ্লেষণ, তাহলে লিখবো যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্যগুলো জারণ বিজারণ বিক্রিয়ার দ্বারা তড়িৎ পরিবহন করে, ওই প্রক্রিয়াকে বলে তড়িৎ বিশ্লেষণ। আগে কিন্তু তুমি পড়ে আসছো তোমার কি ইলেকট্রোলাইট, আর এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস একটা হচ্ছে তোমাকে ইলেকট্রোলাইট কে তুমি যার দ্বারা ভাঙবা ওই প্রক্রিয়াটাকে বলা হবে কি ইলেকট্রোলাইসিস। তাহলে তোমার তড়িৎ বিশ্লেষণকালে এই তোমার যে তড়িৎদ্বার আমি পরে লাস্টে চিত্র আঁকে দেখাবো, হ্যাঁ, বাহিরের বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। কি বলছে তোমার তড়িৎ বিশ্লেষণকালে যে তড়িৎদ্বার বাহিরের বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। অ্যানোডে সব সময় জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডের দিকে ক্লাসের পর কি লিখছেন? পজিটিভ ভি। অ্যানোডের দিকে যে আয়ন আকৃষ্ট হয় তাকে অ্যানায়ন বলে। দেখো আপাতত এই পর্যন্ত সমস্যা থাকলে বলো। আফরিন সমস্যা আছে? না স্যার। শিলা এত ঘুমায়? না স্যার, সমস্যা নাই। রিয়াজ সমস্যা আছে? নিহা খাতুন? নিহা সমস্যা আছে? জি না স্যার। থাকলে বলতে পারো। না স্যার। ওই জৈব যৌগ পরীক্ষা হবে আগামী শুক্রবার দিন ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের যে যেরকম জৈব যৌগ পারো ওরকম পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করো, যে যেমন পারো এরকম দিবা, ঠিক আছে? ওর কোনো ব্যাপার না, পারলে পারলা, না পারলে নাই।
স্যার কবে? শুক্রবারে। তো কি বললাম তোমাকে, তাহলে এখানে এরকম তড়িৎ বিশ্লেষণকালে তোমার যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের পজিটিভ প্রান্তে থাকবে তাকে বলা হয় অ্যানোড। আর আবার যে তড়িৎদ্বার ওই যে নেগেটিভ প্রান্তে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, এগুলো কিন্তু মুখস্থ রাখবা। হ্যাঁ, কোনটার মধ্যে কি বিক্রিয়া ঘটে, কোনটাতে কি হয়। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। আবার ক্যাথোডের দিকে যে আয়ন আকৃষ্ট হয় তাকে কি বলে? তাকে ক্যাটায়ন বলে। এই তো তোমার এমনিতে তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটা এরকম। এখন আমি একটু জাস্ট তোমাকে, তুমি চিত্রটা পারো, তারপরে একটু চিত্র আঁকতেছি তোমার, ঠিক আছে? এখন যদি, আর এখানে তোমাকে যেটা নেওয়া হবে সেটাকে বলা হবে কি, তুমি যার তড়িৎ বিশ্লেষণ করবা তার নাম হচ্ছে, তাকে আমরা কি বলি? ইলেক্ট্রোলাইট, মানে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এখানে কি ঘটবে? এখানে ঘটবে তোমার বিজারণ, আর এখানে ঘটবে হচ্ছে তোমার জারণ। এখন যদি তোমাকে বলা হয়, স্যার আপনি ইলেকট্রোলাইট লেখেন না, ওইখানে দাগ দেন কেন? মানে ওই যে কোথায়? এলওয়াই না, ওটা এলওয়াই না। ও আচ্ছা, ও আচ্ছা, সরি, ভুল হয়, এলআইটি তো, সরি সরি সরি। হ্যাঁ, আগের বারও এরকম এতক্ষণ করছি। পরে, এতক্ষণ পরে বললে হবে কিভাবে? ঠিক আছে, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি কি হয়? দ্রবণে কি থাকে? সোডিয়াম ও ক্লোরাইড আয়ন থাকে। তাই অ্যানোডে ক্লোরিন গ্যাস, আবার ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। তুমি যদি সোডিয়ামটাকে তুমি যদি কি করো, তাহলে আমরা কি লিখতে পারি? সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাই? সোডিয়াম প্লাস, আর হচ্ছে কি ক্লোরাইড মাইনাস। এখন যদি তুমি দেখাতে চাও, কি দেখাবা? অ্যানোডে জারণ বিক্রিয়া কত হবে? ক্লোরাইড মাইনাস ইলেকট্রন কত লিখবো? সিএল। সিএল তো কখনো এভাবে থাকে না, কি লিখতে হয়? 2, এখানে দিতে হয় হাফ, অথবা 2 ক্লোরাইড 2 ইলেকট্রন ক্লোরিন গ্যাস। আর যদি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া লিখো,
সোডিয়াম, এই তো তোমার এভাবে কি হবে, তড়িৎ বিশ্লেষের তড়িৎ বিশ্লেষণ ঘটবে, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত বুঝছো কিনা দেখো। হ্যালো, জি স্যার, বুঝছি। তাই একটু লেখা বাকি আছে। আচ্ছা লেখা নেন, সমস্যা নেই। স্যার ওই যে অ্যানোড আর ক্যাথোডের জারণ বিজারণ বিক্রিয়াগুলো আরেকবার বললেন স্যার। এই যে অ্যানোডে তোমার ইলেকট্রন ছাড়ছে, আমরা তো বুঝলাম কি তোমার অ্যানোডের দিকে কি আকৃষ্ট হবে, অ্যানায়ন, এটাকে আমরা বলি কি, এটাকে তো আমরা বলি অ্যানায়ন, অ্যানায়ন। কারণ কি, এরা তো তোমাকে, এটা তো এটা তো ইলেকট্রন বেশি আছে, এটা তো ছাড়ছে। এই প্রক্রিয়াটা যেখানে ছাড়বে সেটা কোথায় করবে, তাহলে অ্যানোডে করবে। অ্যানোডে লেখা আছে জারণ বিক্রিয়া করবে। আর ক্যাথোডে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, মানে বিজারণ ক্রিয়া করবে। সোডিয়াম ইলেকট্রন নিয়ে জমা হবে, আর ক্লোরিন ইলেকট্রনটা কি হবে, ছাড়বে। এই জন্যই স্যার বলা হয়, হাফ হবে কেন? হ্যাঁ বলো। স্যার হাফটা বুঝতেছি না স্যার, ক্লোরিনের হাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ মানে মানে স্যার কি ওই যে তোমার, একবার একটা পরমাণু দিয়েছেন, পরে আবার দুইটা পরমাণু দিয়েছেন না? আমরা জানি তো মৌলিক গ্যাসগুলো কি দ্বিপরমাণুক না। ক্লোরিন তো আমরা এরকম সিএল আকারে লিখতে পারবো না, কখনো লেখা যাবে না। লেখার নিয়ম কি, Cl2। তো যখন তুমি ক্লোরাইড আয়ন লিখবা, তখন তো একটা ক্লোরাইড, তাহলে একটা ক্লোরাইড একটা ইলেকট্রন ছাড়ে, কত হয়, একটা ক্লোরাইড একটা ইলেকট্রন ছাড়ে, ঠিক আছে, খেয়াল করো। তা হয় কত, ক্লোরিন পরমাণু, তাহলে 2 ক্লোরাইড 2 ইলেকট্রন ছাড়বে, এখানে কত লিখবা, 2Cl। এটা হচ্ছে দুইটা পরমাণু, দুইটা পরমাণু মিলে কি হচ্ছে, একটা অণু তৈরি করছে। এই 2 2 কাটা গেলে কি থাকে, একটা থাকে না। জি স্যার, বুঝতেছি। তাহলে এখন তোমার তড়িৎ কি পড়ে আসছিল তোমরা, তড়িৎ বিশ্লেষণ কোন সূত্র, মানে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র। এটা একটা বিষয় মনে রাখবে, তুমি কিন্তু এখনো পড়তেছো তড়িৎ পরিবাহী, তুমি কিন্তু তড়িৎ পরিবাহিতা শুরু করো নাই, মনে রাখো ব্যাপারটা। আমরা কিন্তু পরিবাহী পড়তেছি, তাহলে কি পরিবাহিকটাকেই এখানে তড়িৎ বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের সূত্র। প্রথম সূত্রটা কি, কি বলবো, মিটিকে পড়ছো সূত্র, বলো সূত্রটা কে বলতে পারবা। কোন তড়িৎ বিশ্লেষের কি, তড়িৎ বিশ্লেষণকালে কি হয়, তড়িৎ বিশ্লেষণকালে আমরা কি বলতে পারি, ওখানে কি ঘটনা ঘটে বলো দেখি। স্যার, তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণের বিদ্যুতের সমানুপাতিক। তড়িৎদ্বারে জমাকৃত বস্তুর পরিমাণ, ঠিক আছে। লিখতে পারি তোমার তড়িৎদ্বারে, ইজি করে যদি বলি, একবার ইজি করে দাও, এত কঠিন করে না বললে। তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কি হবে, প্রবাহিত তড়িৎ প্রবাহের কি সমানুপাতিক, বলা যাবে না। জি স্যার। তাহলে লিখতে পারি তোমার কোন
কোন তড়িৎ বিশ্লেষের তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎদ্বারে জমাকৃত বা দ্রবীভূত বা লিখতে পারি কি বলো দেখি, বা তড়িৎদ্বারে জমাকৃত বা সঞ্চিত বা দ্রবীভূত, সঞ্চিত লিখতে পারি, হ্যাঁ, জমাকৃত সঞ্চিত দ্রবীভূত বা আরেকটা বলতে পারি রাসায়নিক পরিবর্তনের পরিমাণ, রাসায়নিক পরিবর্তনের পরিমাণ কি লিখবো, প্রবাহিত তড়িতের সমানুপাতিক। সহজ, জটিল না। কোন তড়িৎ বিশ্লেষের মধ্যে তুমি মনে মনে মাথায় রাখবা যে তোমার একটা, এই যে কিছুক্ষণ আগে যে তুমি দেখে আসছো সোডিয়াম জমা হয়েছে, এদিকে গেছে সোডিয়াম, যে পরিমাণ সোডিয়াম জমা হবে এটা কার উপর নির্ভর করবে, প্রবাহিত বিদ্যুতের উপর নির্ভর করবে। যদি তুমি বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করো বেশি পরিমাণ জমবে, কম পরিমাণে প্রবাহিত করলে কম পরিমাণ জমবে। তাহলে আমরা যদি বলি যদি কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কিউ কুলম্ব তড়িৎ প্রবাহে ডব্লিউ গ্রাম বস্তু তড়িৎদ্বারে জমা হয়, তবে সূত্রানুসারে কি লিখতে পারি, ডব্লিউ সমানুপাতিক কিউ বা ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ। জেড কি, জেড কে বলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা জানি না আমরা। যদি টি সেকেন্ড সময় যাবত আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে আই ইকুয়াল টু কত, কিউ বাই টি, বা কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, আই টি। অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু জেড আই টি। এটা হলো সূত্র তোমার, হ্যাঁ, এটাতে তোমার অঙ্ক করতে হবে। আর এই অঙ্ক তুমি এটাতে একটা নিশ্চিত স্যার 3 এটা কি নাম্বার, আইএমপিয়ার বিদ্যুৎ লিখছেন? হ্যাঁ, আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় টি সেকেন্ডে, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি। তুমি এটা দিয়া, এই সূত্র দিয়ে তুমি নিশ্চিত, এই সূত্র দিয়ে বা এই সূত্র রিলেটেড তুমি যে কোনো একটা অঙ্ক পাবা 3 নাম্বার দিয়ে, নিশ্চিত থাকো তুমি, ঠিক আছে। স্যার জেড এই জিনিসটা কি, যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কি ধ্রুবক নাকি? কোথায়, এটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম। যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি জেডটা কি, যদি
কিউ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, তবে ডব্লিউ ইকুয়াল টু কত? জেড লেখা যাবে না? এই যাবে? জি স্যার, যাবে। স্যার তাহলে সহজ। তাহলে সংজ্ঞাটা এখান থেকে কি, এখান থেকে আমাকে সংজ্ঞাটা বলো দেখি। তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে কত বলো? 1 বিশ্লেষের কুলম্ব মধ্যে চার্জ দিয়ে, প্রবাহিত হলো। হ্যাঁ তাহলে কি লিখবো? 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ চার্জ প্রবাহিত করলে কি জমে? তড়িৎ দ্বারে যত গ্রাম বস্তু জমা হয় তাকে ওই বস্তুর কি বলা হয়? ওই বস্তুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে আপাতত আজকে এই পর্যন্ত রাখবো। ভালো গেছে। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলতে পারো। শুনে আগামী ক্লাস কখনোই মিস দিও না, কারণ আগামী ক্লাসে পুরো অঙ্ক হবে তো। এই একটা ক্লাস মিস দিলে অনেক কিছু মিস করবা, ঠিক আছে? জি স্যার। তো রেখে দিলাম নাকি আজকে? জি স্যার আসসালামু একটু আলাইকুম। থামেন। আচ্ছা থামলাম মুন আক্তার। এমন তো প্রতিদিন ক্লাস নেওয়ার চেয়ে তো এবার প্রতিদিন তো তোমরা দেখা যায় অ্যাটেনশন থাকো না রেগুলার। জি স্যার। একদিনই নেই নাকি? জি স্যার। প্রতিদিন তো হয়। তোমাদের যে এই দেখা যাচ্ছে সিলেবাসটা শেষ হচ্ছে না, কি করা বলো তো দেখি। এখন প্রতিদিন কি পড়াবো তাহলে? সিলেবাস তো অনেক বড়। হ্যাঁ আমি তো টেনশনে পড়েছি। আজকে দেখা যাচ্ছে আমি তো, হ্যাঁ কি করা? স্যার প্রতিদিনই পড়ান। প্রতিদিন পড়াবো? তোমার তো সমস্যা, তুমি তো ওই যে তোমার কি ওখানে কি 8টা স্যার হ্যালো। স্যারের নেট প্রবলেম করতেছে। কি শেষ হয়? 8টা শেষ হয় না? স্যার আপনার কথা হ্যালো, শুনি নাই। স্যার আপনার নেট প্রবলেম ছিল, এর জন্য কোনো কথাই তোমার কি আচ্ছা আমি 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 জানাচ্ছি, ঠিক আছে? আমি জানাচ্ছি, আমি আচ্ছা স্যার। জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।